প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে আবারও ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে কথা বলতে এসেছি। বাংলাদেশ প্রসঙ্গ ইতিমধ্যে ঠান্ডা বিশেষ করে গতকাল ডক্টর ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে নির্বাচনের সময় বলে দিয়ে খানিকটা ঠান্ডা করেছে। যেটি নিয়ে আলাপ করতে চাই, ইন্টারন্যাশনাল পলিটিক্স, বিশেষ করে পাক ভারত যুদ্ধ মার্কিন পৃষ্ঠপোষকতায় জড়িয়ে যেতে পারে বাংলাদেশও। গত রোববার 3 অগস্ট ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদন এই ইঙ্গিতটা দিচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ার করে বলেছেন যে ভারত যদি অপারেশন সিঁদুরের মতো কোনো সামরিক অভিযান আবারও চালায়, তবে পাকিস্তান ভারতের গভীরে, বিশেষ করে পূর্ব দিক দিয়ে আঘাত হানবে। পূর্ব দিক মানে, ভারতের পূর্ব দিক মানে কোনটা? ভারতের পূর্ব দিক মানে বাংলাদেশ। এবং এই যুদ্ধের উস্কানিটা দিচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে গত মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে 4 দিনের একটা যুদ্ধ হয়েছিল পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে। তার আগে 22 এপ্রিল পহেলগাঁও, কাশ্মীরের পহেলগাঁওয়ে একটি হামলা হয়েছিল, জঙ্গি হামলা, এবং পাকিস্তানি জঙ্গি দ্বারা আক্রান্ত হয়ে 26 জন নিরীহ সাধারণ মানুষকে, পর্যটককে হত্যা করা হয়েছিল। তার প্রতিবাদে ভারত কাশ্মীরের জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় এবং গুড়িয়ে দিয়ে 4 দিন যুদ্ধটা স্থায়ী ছিল। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি আক্রমণ হয়েছে, 4 দিন পরে যুদ্ধবিরতি হয় এবং এই যুদ্ধবিরতির কৃতিত্বটা বরাবরই সেই সময় থেকে এই সময় পর্যন্ত, এখন পর্যন্ত নিয়ে এসছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকে ভারত পাকিস্তান যুদ্ধের আলামত আবার কেন বলছি, কেন এই যুদ্ধের আলামত দেখা যাচ্ছে? দ্য ইকোনমিস্টের সাক্ষাৎকারের আলোকে ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসও ঠিক পরের দিন 4 অগস্ট একটি প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনে ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধের নানা শঙ্কার কথা বলা হয়েছে। দেখুন, আমরা বললাম যে একটা শর্ট যুদ্ধ হয়েছে ভারত পাকিস্তানের মধ্যে এবং এই যুদ্ধের পৃষ্ঠপোষক যে মার্কিন যুক্তরাষ্ট্র, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আজকে যদি আপনি বলেন, আপনি যদি দেখেন যে পাকিস্তান ইতিমধ্যে মার্কিন অধিকৃত, ইমরান খানের সরকারকে ফেলে দেওয়া থেকে শুরু করে পরবর্তীতে শাহবাজ শরীফ জোট সরকার গঠন করা এবং সবকিছু এখন পর্যন্ত যা কিছু হচ্ছে মার্কিন ডিপ স্টেটেরই একটা অংশ। বাংলাদেশের আগে পাকিস্তান দখল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ তৎপরবর্তীকালে দখল করেছে। এই যে মার্কিন পরিকল্পনায় যে সবকিছু হচ্ছে তার নিদর্শন একে একে আপনারা দেখুন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান দখল করলো ইমরান খান সরকারকে ফেলাই দিয়ে, তারপরে একটি সরকার আনলো। একজন সেনা প্রধান আছেন জেনারেল আসিম মুনির, যিনি এখন ফিল্ড মার্শাল। আর পাক ভারত যুদ্ধের পরে জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়। অথচ আপনারা খেয়াল করে দেখবেন যে এই বছরের এই শুরুতে এই আসিম মুনিরের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন জারি করবার কথা ছিল, কিংবা আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার নিষেধাজ্ঞা জারির কথা ছিল। আসিম মুনিরের যদি কোনো সম্পদ থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে, সেগুলো বাজেয়াপ্ত করার কথা ছিল। সেই সময়টাই হয়তো আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্রের কথা শুনছিল না, যার দরুন আসিম মুনিরের উপর নানা নিয়ন্ত্রণ আরোপ করা শুরু করেছিল। কিন্তু যখন এসব হচ্ছে, তখন আসিম মুনির হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করে নিয়েছেন, যার দরুন আপনারা সাম্প্রতিক সময় এই কয়েক মাসের মধ্যে দেখলেন, বিশেষ করে পাক ভারত যুদ্ধ পরবর্তী সময়ে আপনারা দেখলেন আসিম মুনিরের মার্কিন যুক্তরাষ্ট্র সফর, ডোনাল্ড ট্রাম্পের সাথে লাঞ্চ করা এবং আসিম মুনিরের ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার ব্যাপারে সমর্থন জানানো, এই সবকিছুই কিন্তু দেখছেন। এবং সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল মাইকেল কুরিলকে নিশানি ইমতিয়াজ পদকে ভূষিত করেছে পাকিস্তান। এটি পাকিস্তানের সর্বোচ্চ সামরিক সম্মাননা।
ইসলামাবাদে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মার্কিন সামরিক অফিসারের হাতে এই পুরস্কার তুলে দেন। জেনারেল কোরেল পাকিস্তানকে সন্ত্রাসবাদ দমনের অন্যতম প্রধান অংশীদার বলেছিলেন। অর্থাৎ এই মুহূর্তে পাকিস্তান একদম পুরোপুরি মার্কিন যুক্তরাষ্ট্রের কন্ট্রোলে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে, যার দরুন আপনারা খেয়াল করেছেন সাম্প্রতিক সময়ে পাকিস্তান প্রীতি বা পাকিস্তান দহরম মহরম কতটা। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে শুল্ক সুবিধা, ভারতের থেকে বেশি শুল্ক সুবিধা দিয়েছে, পাকিস্তানের সাথে জ্বালানি চুক্তির গাল গল্প করেছে এবং যে জ্বালানি চুক্তি করবার পরবর্তী সময়ে এটাও বলেছে যে ইসলামাবাদের কাছ থেকে নয়াদিল্লির তেল ক্রয় করতে হতে পারে। অর্থাৎ পাকিস্তানকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ডোনাল্ড ট্রাম্প নানাভাবে উস্কানি দিয়ে চলেছে। এবং আরো দেখুন যে এই যে পাকিস্তান আইএসপিআর প্রধান কেন বললেন যে পূর্ব সীমান্ত দিয়ে ভারতকে আক্রমণ করবে। এই কথাটা বলবার কারণটা হচ্ছে ইতিমধ্যে পাকিস্তানের পূর্ব সীমান্ত ক্যাপচার হয়ে গেছে। আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে বাংলাদেশে পাকিস্তানি সামরিক বাহিনী, পাকিস্তানি বেসামরিক কর্মকর্তাদের তৎপরতা কতটা বেড়েছে। আপনারা সাম্প্রতিক সময়ে দেখেছেন যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করে গেছেন এবং দুই দেশের মধ্যে অন অ্যারাইভাল ভিসা চুক্তি সম্পাদন করার কথাও বলে গেছেন। এবং আপনারা আরো জানেন যে আগামী 23 আগস্ট পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইউসুফদার বাংলাদেশ সফর করতে আসছেন। এই সব কিছু মিলিয়ে পূর্ব সীমান্ত পাকিস্তানের ক্যাপচারে, পশ্চিম সীমান্তে হামলা করেছে, পশ্চিম সীমান্তে প্রতিরোধ করেছে। পাকিস্তান চাইছে যে আরেকটি নতুন ফ্রন্ট ওপেন করবার জন্য এবং সেই ফ্রন্টটা হবে পূর্ব সীমান্ত বাংলাদেশ কেন্দ্রিক এবং বিশেষ করে সেভেন সিস্টার্স কেন্দ্রিক এই অঞ্চলকে কেন্দ্র করে পাকিস্তান একটা গুটি সাজাচ্ছে। আপনারা যদি মনে করেন যে শুধুমাত্র পাকিস্তান বা পাকিস্তান নিজে এই কাজটি করছে আপন শক্তিতে, এটি ভাববার কোনো কারণ নেই। নেপথ্যের শক্তি, পেছনের শক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে পাকিস্তানের ফিল্ড মার্শাল জেনারেল আসিম মুনির, আইয়ুব খানের পরে দীর্ঘদিন পরে ফিল্ড মার্শাল হলেন আসিম মুনির। আসিম মুনির যেদিন ফিল্ড মার্শাল ঘোষিত হয়েছিল সেদিনই আবার মন বলেছিল এই লোকটি যে কোনো সময় পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান হবেন বা পাকিস্তানের প্রেসিডেন্ট হবেন এবং এই প্রেসিডেন্ট হওয়ার খায়েশও আছে আসিম মুনিরের, যার দরুন এমন একটি প্রেক্ষাপট রচিত হতে হবে পাকিস্তানে। বর্তমান যে একটা ছোট জগন্নাথ সরকার আছে, এই সরকারের কার্যত প্রধান হচ্ছে আসিম মুনির এবং আসিম মুনির একটা যুদ্ধ পরিস্থিতি ক্রিয়েট করে পুরোপুরি দায়িত্ব নেবেন সরকার প্রধান হিসেবে এবং সেটি নেবার জন্যই এই ধরনের নানা রকম পরিকল্পনা চলছে। পশ্চিম সীমান্তে তটস্থ রেখেছে, পূর্ব সীমান্তেও তটস্থ রাখবার চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। পাক ভারত দীর্ঘদিন ধরে সীমান্ত এবং ঐতিহাসিক শত্রুতার সাথে অভ্যস্ত। এই অঞ্চলে দক্ষিণ এশিয়া একটি সম্ভাব্য, আমি খানিক আগে যেটি বলছিলাম, বিপজ্জনক নতুন ফ্রন্টের আবির্ভাব ঘটছে। এই পরিবর্তনশীল কৌশলগত দাবার ছকের কেন্দ্রে রয়েছে পাকিস্তানের সেনাপ্রধান এবং দেশটির কার্যত শাসক ফিল্ড মার্শাল আসিম মুনির। নতুন করে আমেরিকান সমর্থন এবং পরিবর্তনশীল ভূ রাজনীতি স্রোতের দ্বারা উৎসারিত হয়ে মুনির ভারতের প্রতি পাকিস্তানের কৌশল পুনর্নির্মাণ করছেন বলে মনে হচ্ছে এবং ভারত এ ব্যাপারে যথেষ্ট অবগত, ওয়াকিবহাল এবং ভারত সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আজকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বিশেষ করে ভারত উত্তেজনা এবং মার্কিন পৃষ্ঠপোষকতার মধ্যে সত্যিকার অর্থে বাংলাদেশও ঢুকে গেছে। শেখ হাসিনার নেতৃত্বে ভারত বাংলাদেশের সাথে তুলনামূলকভাবে স্থিতিশীল এবং সহযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান ছিল, কিন্তু এই সময়ে ডক্টর ইউনূস সরকারের সময়ে এই সরকারটি আসা থেকে শুরু করে যে মুহূর্তে এসে ঠিক তখন থেকে এই অঞ্চল, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তানের অধিকৃত হয়ে গেছে খানিকটা যদি বলেন তাহলে ভুল হবে না। এবং ডক্টর ইউনূস সরকার শুরু থেকে আসা থেকে নানাভাবে ভারতকে উত্তেজিত করবার চেষ্টা করেছে, উত্তেজনাপূর্ণ কথাবার্তাও বলেছে। আপনারা জানেন, আপনারা শুনেছেন, যেমন সেভেন সিস্টার্সকে ডক্টর মোহাম্মদ ইউনূস ল্যান্ডলক
এরিয়া বলে অভিহিত করবার চেষ্টা করেছেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একবারও চিন্তা করেননি বা চিন্তা করছেন না যে বাংলাদেশ পুরো দেশটায় একটা ল্যান্ডলক কান্ট্রি। ল্যান্ডলক কিভাবে? ভারত কর্তৃক ল্যান্ডলক কান্ট্রি। ভারত যদি বাংলাদেশের ব্যাপারে কোনো অ্যাকশনে যায়, বাংলাদেশ সারা পৃথিবী থেকে অবরুদ্ধ হয়ে যাবে। ছোট্ট একটা উদাহরণ আমি বারবার বলি, আবারও বলছি, যে ভারতের আকাশ যদি বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস শিশু সুলভ কথা বলে ভারতকে ইতিমধ্যে উত্তপ্ত করেছে, উত্তেজিত করেছে। আজকে প্রেক্ষাপটটা এমন তৈরি হয়েছে যে পাকিস্তান বাংলাদেশকে আপন ভাবছে, আপন করে নিয়েছে, এবং আপন করে নেবার কারণে পাকিস্তান আইএসপিআর প্রধান এমন কথা বলবার সাহস পাচ্ছে যে আমরা পূর্ব সীমান্ত দিয়ে ভারতকে আক্রমণ করব এবং ভারতের যে কোনো জায়গায় আমরা অ্যাটাক করবার ক্ষমতা রাখি। আজকে বাংলাদেশ শুধুমাত্র বিপদগ্রস্ত নয়, পাকিস্তান বিপদগ্রস্ত নয় মার্কিন নিশানা থেকে, আজকে ভারতও কিন্তু বিপদের মধ্যে পড়ে গেছে। আজকে ভারতের নিজের স্বার্থে, নিজের জন্য হলেও আজকে এই ব্যবস্থাটা বা পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা কিংবা বাংলাদেশের এই যে হুমড়িতম্বি হচ্ছে, এই ব্যবস্থাটা গ্রহণ করতেই হবে, এছাড়া বিকল্প আর কোনো উপায় নেই। অর্থাৎ আমরা পাক ভারত উত্তেজনা এবং এই পাক ভারত উত্তেজনার প্রধান পৃষ্ঠপোষক মার্কিন যুক্তরাষ্ট্র, মাঝখান থেকে আমরা একটা শান্তিপ্রিয় শান্ত দেশ ছিলাম এক বছর আগের আগ পর্যন্ত, আমরাও সেই অশান্তির মধ্যে ঢুকে গেছি। পরিস্থিতি এমন দিকে মোড় নিচ্ছে যে পাক ভারত একটা চূড়ান্ত যদি যুদ্ধ হয়, এই যুদ্ধের মাঝখানে বাংলাদেশ পড়ে বাংলাদেশের নাস্তানাবুদ হবার একটা সমূহ সম্ভাবনা আছে, শঙ্কা আছে, আশঙ্কা আছে। এই সার্বিক খবরাখবরে এটি বলছে। জানি না এর থেকে পরিত্রাণের উপায় কি। অর্থাৎ আমরা যেটি বলছিলাম যে মার্কিন পৃষ্ঠপোষকতায় পাক ভারত আবার একটি যুদ্ধ হতে যাচ্ছে এবং জড়িয়ে যাচ্ছে বাংলাদেশও, এই শঙ্কা আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে চিন্তা করছে মানুষ, কিংবা বাংলাদেশের এই যে এক বছরে যে টালমাটাল পরিস্থিতি, এর থেকে উত্তরণের পরিস্থিতি চিন্তা করছে। কিন্তু এর মধ্যে এই যে আশঙ্কাজনক খবরগুলো আমাদেরকে কিন্তু ভাবিয়ে তুলছে। জানি না, একমাত্র আল্লাহই জানেন এর থেকে পরিত্রাণের উপায় কি। আল্লাহ নিশ্চয়ই আমাদের রক্ষা করবেন। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংগঠন হিসেবে ছাত্রলীগও নিষিদ্ধ। এই অবস্থায় সরকার বিরোধী আন্দোলন করতে গেলে নিঃসন্দেহে তাদের নেতাকর্মীরা আটক হবেন, সবই সত্য। নিষিদ্ধ দলের কার্যক্রম নিশ্চয়ই আমরাও সমর্থন করি না, কিন্তু নিষিদ্ধ হওয়ার সুযোগ নিয়ে আওয়ামী লীগ সব কিছুতেই আবার হাত পা গুটিয়ে বসে থাকার সুযোগটি নেবে, আরাম আয়েসে থাকবে, এটিও নিশ্চয়ই আমরা সমর্থন করি না। এই প্রসঙ্গগুলো কেন নিয়ে আসছি বলছি সে বিষয়ে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মুক্তিযুদ্ধের চেতনার কথা মুখে ফেনা তুলে ফেলতো, মুক্তিযুদ্ধের চেতনাকে তাদের রাজনৈতিক কার্যক্রমে ব্যবহার করেছে, রাজনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য। এই কথা যেমন সত্য, আবার এ কথাও সত্য মুক্তিযুদ্ধের পক্ষের যে সাধারণ মানুষেরা রয়েছেন তারা তাদের চেতনাকে সুদৃঢ় রাখতে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে শুধুমাত্র আওয়ামী লীগের সময় পুরোপুরি সাহস পেয়েছেন। শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তার সব ধরনের বক্তব্যের বিরোধিতা, সব ধরনের সমালোচনা আমি সব সময় করে আসছি। তখন তিনি যেসব কথাবার্তা বলেন আসলে সেগুলো কোনো যৌক্তিকতার মধ্যে পড়ে না। কিন্তু 5 আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে তিনি একটি পোস্ট দিয়েছেন তার ফেসবুক পেজে। তার এই পোস্টের কোনো কোনো অংশের সাথে আমি একমত পোষণ না করে পারছি না, অন্তত এক্ষেত্রে। তিনি কি বলেছেন তার ফেসবুক পেজে? তার লেখাটির শিরোনাম হচ্ছে শেখ পরিবার ও আওয়ামী লীগের কর্মীদের এক ঝাঁক কাপুরুষ। তিনি বলছেন তারা, অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীরা, টানা 15 বছর ধরে ক্ষমতায় থাকতে পেরেছে শুধু একটি কারণেই, সেটি হলো তারা হাজার হাজার পুলিশ, সেনা ও নিরাপত্তা কর্মকর্তাকে তাদের ইচ্ছাধীন হত্যাকারী বাহিনীতে পরিণত করতে পেরেছিল। যদি এই কিলিং স্কোয়াডগুলোর কোনো সহযোগিতা না থাকতো তাহলে শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের এই বাহিনী বহু বছর আগেই নিশ্চিহ্ন হয়ে যেত। আওয়ামী লীগের কর্মীদের সাহস নেই জানিয়ে তিনি বলছেন যে গত বছরের জুলাইয়ে যখন আমাদের তরুণীরা
এই ডেথ স্কোয়াডগুলোর বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, তখন আওয়ামী লীগ কর্মীরা বুঝতে পেরেছিল তারা কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না, তারা পালিয়ে গিয়েছিল, হাওয়া হয়ে গিয়েছিল। প্রিয় সচিব বলছেন, আমি নিশ্চিত তারা আর কখনো ফিরতে পারবে না, কাপুরুষরা কখনোই ফিরে আসতে পারে না। শফিকুল আলমের এই স্ট্যাটাসটির কোন কোন জায়গাটি সত্য? অবশ্যই সত্য। আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রের সবকিছু ব্যবহার করে তারা ক্ষমতায় টিকেছিল। শেখ পরিবারের সদস্যরা যে ভয়ঙ্কর দুর্নীতি করেছে, অপকর্ম করেছে, তার কারণে আওয়ামী লীগের তৃণমূলের নেতা কর্মীরা অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং তারা এখনো চায় না শেখ পরিবারের সদস্যরা ফিরে আসুক। কিন্তু আওয়ামী লীগ আর কখনোই ফিরবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে, এটি কি কোনোভাবে সমর্থন করা যায়? যায় না। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি, আওয়ামী লীগ ফিরে আসবে, এটি আমি মনে করি। এবং যে কথাটি বলছেন শফিকুল আলম যে কয়েক মিলিয়ন বিপ্লবীর মুখোমুখি দাঁড়ানোর সাহস রাখে না, কয়েক মিলিয়ন সাধারণ মানুষ হয়তো ছিল, কিন্তু যারা সামনের কাতারে ছিলেন তাদের যে পরিকল্পনা ছিল, তাদের যে ছক ছিল, যে ষড়যন্ত্র ছিল, সেটি তো আমরা বুঝতে পারছি। সে কথা তার লেখার সাহস নাই, লিখতে পারবেও না কখনো। তখন তাদের উপরে ক্ষমতা, তাদের উপর ভর করেই তিনি টিকে আছেন বা তার গুরু বা সহকর্মীরা টিকে আছেন। এখন বিষয় হচ্ছে, যে উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের তিনি কাপুরুষ বলেছেন, আমি ঠিক সেইভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এই মুহূর্তে কাপুরুষ না বললেও তারা যে কোনো কোনো ক্ষেত্রে কাপুরুষতার পরিচয় দিচ্ছেন, এটা চরম সত্য কথা। এইবার আসি, কেন এত কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, কোন প্রসঙ্গে? বিষয়টি হচ্ছে, তার আগে বলিনি যে শুরুতে বলছিলাম যে নিষিদ্ধ দলের কার্যক্রম আমরা কোনোভাবেই সমর্থন করি না। কিন্তু ধরুন, আমি যে আদর্শের মানুষ, আমি যেই চেতনা লালন করি মনে প্রাণে, শত প্রতিকূলতার মধ্যেও নিশ্চয়ই আমি আমার আদর্শে অবিচল থাকব। কোনো রক্তচক্ষুই নিশ্চয়ই আমাকে অবদমিত করে রাখতে পারবে না। এই কারণেই বলছি কথাগুলো। তা হচ্ছে, গত 5 আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে আমরা জামায়াত শিবিরের ভয়ঙ্কর ঔদ্ধত্যের প্রকাশ দেখলাম। শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে 36 জুলাই আমরা থামবো না এই শিরোনামে বেশ কিছু কর্মসূচির আয়োজন করে। তার মধ্যে ছিল চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং চিত্র প্রদর্শনের মধ্যে তারা কাদের ছবি প্রদর্শন করলো? আদালত কর্তৃক প্রমাণিত এবং দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি। এই বাংলাদেশে এই যুদ্ধাপরাধীদের ছবি প্রকাশ্যে প্রদর্শন করা হয়, কি ভয়ানক দুঃসাহস, কি ভয়ানক স্বাধীনতা তাদের। তাদেরকে বাদ দিলে আমরা কাদেরকে রাজাকার হিসেবে চিহ্নিত করব? কারা রাজাকারের ভূমিকায় ছিল, কারা যুদ্ধাপরাধ ঘটিয়েছিল, এগুলো সব হাওয়া হয়ে যাবে। কাদের ছবি ছিল? যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, দিলওয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামরুজ্জামান এবং মীর কাসিম আলীর ছবি। এই ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ কারা করলো হচ্ছে বিপ্লবী ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সমর্থিত যে ছাত্রলীগ, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। আরেকটি সংগঠন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের থেকে গড়ে ওঠা। এরা করেছে আবার শিবিরের সাথে তাদের দাঁড় কুমড়া সম্পর্ক এই মুহূর্তে এই জন্য করেছে। যাও, বিষয় হচ্ছে যে এই বাম সংগঠনগুলোর চাপের মুখে একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে এই ছবিগুলো নামিয়ে ফেলা হয় এবং একটা পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে বেশ উত্তেজনার সৃষ্টি হয়, ধাওয়া পাল্টা ধাওয়ারও সৃষ্টি হয়। প্রশ্ন হচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটছে, সেই চেতনাজীবীরা কোথায়? সেই আওয়ামী বুদ্ধিজীবীরা কোথায়, যারা মুক্তিযুদ্ধের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলতেন এবং যারা বাম সংগঠনগুলোকে 2 পয়সার সংগঠন হিসেবেও বিন্দুমাত্র মূল্য দিত না, কথায় কথায় অপমানজনক মন্তব্য করতেন, একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিতেন?
এখন সেই বাম সংগঠনের গুটি কয়েক নেতাকর্মী ঢাল হয়ে দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধের সপক্ষে। সেই বুদ্ধিজীবীরা যারা আওয়ামী লীগকে নানান ধরনের কুপরামর্শ দিয়েছে, যারা শেখ হাসিনাকে কথায় কথায় তার বিভিন্ন বক্তব্যে তালিয়া বাজিয়ে উৎসাহিত করেছেন, তারা কোথায়? সেই সাংবাদিক কিংবা অধ্যাপক, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা। এবং কোথায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা? আমি বলছি না রাজনৈতিক কার্যক্রম নিয়ে তারা এগিয়ে আসুক, যেহেতু তারা নিষিদ্ধ, কিন্তু তারা রাজনৈতিক পরিচয়ের বাইরে তো সাধারণ মানুষের সাথে নিয়ে এগুলো বিরোধিতা করতে পারে না? অবশ্যই পারে। কিন্তু এই জায়গায় আবার তারা ওইটি বলে নিজেদেরকে সেফ সাইডে রাখছে যে আমরা তো নিষিদ্ধ, আমরা এখন পথে নামবো কি হবে। কেন হরতালের ডাক দেননি? বিভিন্ন কর্মসূচির ডাক এই 1 বছরে দেননি? খণ্ড খণ্ড মিছিল বের করেননি? এখন কেন পারেন না আপনারা দলীয় ব্যানার ছাড়া এই ধরনের কার্যক্রম হাতে নিতে? রিস্ক তো থাকবেই। বিপুরুষরা তো কখনো কোনো রিস্ককে মাথায় রাখে না। কেন সৎ সাহস নিয়ে এই যে মুক্তিযুদ্ধের অপমান, এই যে চিহ্নিত যুদ্ধাপরাধীদের কার্যক্রম প্রদর্শন, এর বাইরে তো 1 বছর আরো অনেক কিছু হয়েছে। পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহকে বাংলাদেশের জাতির পিতা হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে কোনো কোনো সংগঠন। অনেক কিছু ঘটে গেছে, সেসবের বিরুদ্ধে নামতে পারেন না। অবশ্যই এখানে কাপুরুষতা পরিচয় দিচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। শফিকুল আলমের এই বক্তব্য যেভাবে আসুক না কেন, অন্তত এই শব্দটিকে সমর্থন করছি। আর আরেকটা বিষয় দেখুন, নির্বাহী আদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আদালত কর্তৃক তো আরো হয়নি। কিন্তু নির্বাহী আদেশে নিষিদ্ধ হওয়ার পরেও আওয়ামী লীগের টিকিটই দেখলে, ছাত্রলীগের গন্ধ পেলেই যেভাবে তেড়ে যাওয়া হয়, যেভাবে তাদেরকে আটক করা হয়, যেহেতু নিষিদ্ধ, কিন্তু আদালত কর্তৃক প্রমাণিত এবং দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি এই বাংলাদেশে প্রদর্শন করা হয়, যে ঔদ্ধত্য প্রকাশ করা হয়, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং ইউনূস সরকারের সাঙ্গপাঙ্গরা টু শব্দটি করে না, বরং সম্ভবত খুশি হয়। টু শব্দটি করার সাহস তাদের নেই। তখন জামাত শিবির এবং এনসিপির কতিপয় বিতর্কিত নেতার উপরেই তো ডক্টর ইউনূস টিকে আছেন। তার তো সেই সাহস থাকার কথা নয় নিশ্চয়ই। এবং এই সবই বাস্তবতা।